দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফিরে এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমান। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন বুধবার তাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তাকে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রডিগাল সন বা প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী হিসেবে। বাংলাদেশের ১৭ কোটি মানুষের রাজনীতিতে এই মুহূর্তে তিনিই সবচেয়ে আলোচিত নাম। শেখ হাসিনার পতনের পর ছাত্র জনতার আন্দোলনে বদলে যাওয়া বাংলাদেশে তারেক রহমান রয়েছেন এক ধরনের সেতুবন্ধন হিসেবে। একদিকে মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক উত্তরাধিকার, অন্যদিকে জেনজি তরুণদের নতুন আকাঙ্ক্ষা। এই দুই মেরুর মাঝেই নিজেকে স্থাপন করতে চাইছেন তারেক রহমান। ২৫শে ডিসেম্বর ঢাকায় ফেরার সময় বিমানবন্দরে লাখো মানুষের উপস্থিতি জানিয়ে দেয় তিনি শুধু একটি দলের নেতা নন, বরং ক্ষমতার সম্ভাব্য উত্তরাধিকারী। প্রত্যাবর্তনের ৫ দিনের মাথায় তার মা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিরবিদায় এই রাজনৈতিক ফেরাকে আরও আবেগময় করে তোলে। মায়ের শেখানো কথা, দায়িত্ব এলে তা এড়িয়ে যাওয়া যায় না, এই বিশ্বাস নিয়েই এগোতে চান তারেক রহমান। ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সরকার গঠনের লড়াইয়ে তারেক রহমানকেই সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থী মনে করা হচ্ছে। ডিসেম্বরের এক জরিপ অনুযায়ী বিএনপির সমর্থন প্রায় ৭০%, আর জামায়াতে ইসলামের প্রায় ১৯%। তবে এই জনপ্রিয়তার নিচেই রয়েছে গভীর শঙ্কা। ২০০১ থেকে ২০০৬ সাল বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের সময় বাংলাদেশ টানা ৪ বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছিল। সেই স্মৃতি আজও সংস্কারপন্থী ও নাগরিক সমাজকে ভাবিয়ে তোলে। জুলাই আন্দোলনে নিহত প্রায় ১,৪০০ মানুষের রক্ত, এই আত্মত্যাগ যেন আরেকটি আত্মকেন্দ্রিক বা স্বৈরাচারী শাসনের দিকে না ঠেলে দেয়, এই আশঙ্কা সমাজ জুড়ে ঘুরপাক খাচ্ছে। ৬০ বছর বয়সী তারেক রহমান দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেন। তার বিরুদ্ধে আনা আগের রায় অন্তর্বর্তী সরকার বাতিল করেছে। তার দাবি, এই অভিযোগগুলোর কোনো প্রমাণ ভিত্তি নেই। তবে সমালোচকদের বক্তব্য, তিনি সেই রাজনৈতিক ব্যবস্থারই অংশ যার বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছিল। বাংলাদেশ এখন কঠিন অর্থনৈতিক বাস্তবতায়। মূল্যস্ফীতি উচ্চ, টাকার মান দুর্বল, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে, যুব বেকারত্ব ১৩.৫%। প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ-তরুণী নতুন করে শ্রমবাজারে প্রবেশ করছে। তারেক রহমান নিজেকে নীতি নির্ধারণে আগ্রহী নেতা হিসেবে উপস্থাপন করেছেন। তার পরিকল্পনায় রয়েছে খাল খনন, গাছ লাগানো, ঢাকায় সবুজ এলাকা বৃদ্ধি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, প্রবাসীদের দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে অংশীদারত্ব। তিনি বলেন, আমি যদি ৩০% বাস্তবায়ন করতে পারি, মানুষ আমাকে সমর্থন করবে। জুলাই আন্দোলনের পর দেশে ইসলামপন্থী রাজনীতির প্রভাব বেড়েছে। জামায়াতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাফল্য, সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বাস্তবতা। একই সঙ্গে বেড়েছে রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স ও অনলাইন ভিত্তিক নারী হয়রানি। পুলিশের নিষ্ক্রিয়তা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা রাষ্ট্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। তারেক রহমান বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় তার অগ্রাধিকার। মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে, ব্যবসা করতে পারে, এটাই তার প্রতিশ্রুতি। ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভবিষ্যৎ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং নয়াদিল্লির অবস্থান তরুণদের চোখে ভারতকে নেতিবাচক করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার। ট্রাম্প প্রশাসনের ২০% শুল্ক অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। তারেক রহমান জানান, শুধু পারিবারিক উত্তরাধিকারী হয়ে আজকের বাংলাদেশে নেতৃত্ব দেওয়া যাবে না। মানুষ চাই শক্তিশালী প্রতিষ্ঠান, কাঙ্ক্ষিত নেতৃত্ব ও স্থিতিশীল ভবিষ্যৎ। তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের ভেতরে শৃঙ্খলা আনা, দুর্নীতি ঠেকানো এবং আন্দোলন পরবর্তী প্রত্যাশা পূরণ।